প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। আর বরাবরের মতো এই অনুসন্ধানের পুরো অংশ জুড়ে থাকছি আমি আবু সাইদ অপু। তবে পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুসন্ধানমূলক অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের প্রতি রইল আমার সালাম। প্রিয় দর্শক, আজকের অনুসন্ধানের আয়োজনের একটু ভিন্নতা রয়েছে, যে ভিন্নতার গল্প শুনলে আপনার হৃদয়ে কেঁপে উঠতে পারে। আমরা জানি রাজধানী ঢাকা এখন অগ্নিচুল্লি, যেখানে সেখানে ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। অনেক মায়ের কোল খালি হচ্ছে, গঠন করা হচ্ছে তদন্ত কমিটি, গড়াচ্ছে সময়, অথচ সময় ফুরিয়ে গেলে কারোই মনে থাকে না যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তাদেরই কথা এবার আমরা জানবো। তবে জানতে হলে আমাদেরকে যেতে হবে মাঠ পর্যায়ে, দেখাতে হবে আসলে বাস্তব চিত্রটা কি। দর্শক, নিশ্চয়ই আপনাদের খুব ভালো করে মনে আছে 2010 সালে 3 জুন রাত 9টার দিকে পুরান ঢাকার চাংখারপুল নিমতলী ট্র্যাজেডির কথা। কিভাবে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশে থাকা দাহ্য পদার্থ ও কেমিক্যালে ঠাসা গোডাউনের কারণে দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে 124 জন মারা যায় আর আহতের সংখ্যা 2 শতাধিক। এটি ছিল রাজধানী নগরীর সবচেয়ে বেদনাদায়ক ও অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডের ঘটনা। এতে গঠন করা হয় তদন্ত কমিটি। মাসখানেক প্রসঙ্গটি নিয়ে সর্বত্রই বেশ আলোচনার কেন্দ্রবিন্দু থাকলেও সময় করার সাথে সাথে মানুষ ভুলে গেছে নিমতলী ট্র্যাজেডির কথা। তবে অধিকাংশ মানুষের মৃত্যু ঘটেছে অগ্নিদগ্ধতার কারণে নয়, বরং বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটেছে ধোঁয়াজনিত শ্বাসরুদ্ধতার কারণে। এখন তো বর্তমানে মনে হচ্ছে পুরো ঢাকাটাই অগ্নিচুল্লি। এখন সব জায়গাতে সিলিন্ডার গ্যাস। এই গোডাউনগুলোতে কেমিক্যাল আছে না দাহ্য পদার্থ আছে, আমরা কিছুই দেখি না, আমরা শুধু টাকার দিকে ছুটি। আমি টাকা ইনকাম করতে গিয়ে 10 জনের যে ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে সেটা কেউ দেখে না। আমরা চোখের সামনে যেটা আমাদের নিমতলী এলাকার ট্র্যাজেডিটা, এটা আমাদের কাছাকাছি এলাকা, অনেক বন্ধুবান্ধব আসে, আমাদের পরিচিত লোকজন আসে, অনেকের কাছে আমরা জানতে পারলাম তাদের হাত পর্যন্ত ত্রাণ পৌঁছায় নাই বা অনুদানগুলো আসে নাই। আর এরপর পুরান ঢাকা চকবাজারের চুরিহাট্টায় 2019 সালের 20 ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে 71 জনের প্রাণহানি ঘটে। 4তলা ভবন ওয়াহেদ ম্যানশন থেকে আগুনের সূত্রপাত, পরে তা ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের 5টি ভবন। সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছিল। হুট করেই বিকট শব্দে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে, আর এতে ওয়াহেদ ম্যানশন সহ আশপাশের ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে এর অন্যতম কারণ হলো এখানে অবৈধ কেমিক্যালের গুদাম ছিল। আগুনে যানজটে আটকে থাকা পিকআপ, প্রাইভেট কার, রিক্সা, ঠেলাগাড়ি, মোটরসাইকেল সহ শতাধিক যানবাহন পুড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই যানবাহনে আটকে থাকা অর্ধশতাধিক মানুষ প্রাণ হারায় ঘটনাস্থলেই। নিমিষেই চুরিহাট্টা মোড় পরিণত হয় মৃত্যুকূপে। আগুন লাগার 14 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছিল। সেই ক্ষত আর বিভীষিকাময় পরিস্থিতি এখনও ভোলেননি চকবাজারের চুরিহাট্টা এলাকার মানুষ। চুরিহাট্টা ট্র্যাজেডির অনেক বছর পার হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া মানুষগুলোর এখনও দিন কাটে সেই রাতের বিভীষিকা মাথায় নিয়ে। কিন্তু দৃশ্যপট খুব একটা বদল হয়নি। এখনও অনেক বাসার নিচে কেমিক্যালের গুদাম রয়েছে, চলছে দেদারছে ব্যবসা। আর আগুনে পুড়ে ছাই হওয়া ভবনটি পুনরায় সংস্কার করা হয়েছে, যেন দেখে বোঝার উপায় নেই চুরিহাট্টা মানেই মৃত্যুকূপ। নিমতলী, চুরিয়াহাটা, বঙ্গবাজার যে আগুনগুলো লাগছে 10-15 দিন পর মানুষ তার মনে রাখে না, সবাই ভুলে যায়, কিন্তু যার যায় সে বুঝে। চুরিহাটটা তো অনেক আগুন হয়েছিল, অনেক লোক ক্ষতি হয়েছে ওখানে। আমার একমাত্র ছেলে মারা গিয়েছে এবং আমাদের এইখানে যে 71 প্রায় 100 ফ্যামিলি, সবাই অসহায়। বিল্ডিং সংস্কার করা হয়েছে, এই বিল্ডিংয়ের যে এইটা কিভাবে সংস্কার করে আমাদের ক্ষতিপূরণও দেয়নি। এই বিল্ডিংটা ঢেকে দিয়ে আপনার ভিতরে কার্যক্রম চলছে। তারপরে আপনার দেখলাম হঠাৎ ব্যানারটাও নাই। তারপরে বলতেছে আপনার সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই বিল্ডিংয়ের রিট্রোফিটিং কাজ চলতেছে। তারপরে হঠাৎ একদিন দেখলাম যে এই বিল্ডিংয়ের উদ্বোধন চলতেছে। এই তো সব তো আপনার গোপনেই হচ্ছে। আর যে কাজগুলো করেছে আপনার সরকারি সংস্থাই করছে। সরকারি সংস্থায় ব্যানার লাগাইছে ঝুঁকিপূর্ণ, আবার সরকারি সংস্থায় আপনার আইসা বললো যে না বিল্ডিং ঠিক আছে। দর্শক, পুরাতনকে নতুন করে জানার ইচ্ছা প্রতিটি মানুষের আগ্রহ আছে, আর তাই মাই টিভি সবসময় চেষ্টা করে
প্রতিটি অনুসন্ধানমূলক অনুষ্ঠানে নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করার, জানবো এবং জানাবো। তবে তার আগে নিতে হবে আমাদের ছোট্ট একটা বিরতি। বিরতির পর দেখা হবে আপনাদের সাথে, তাই মাই টিভির সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। তবে ধৈর্য ধরে এতক্ষণ আমাদের এই অনুসন্ধানমূলক অনুষ্ঠানটি দেখার জন্য মাই টিভির সামনে যারা বসে আছেন তাদেরকে জানাই কৃতজ্ঞতা। রাজধানী বনানীর বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে 2019 সালের 28 মার্চ দুপুর 1টায় লাগা আগুনে 27 জনের মৃত্যু এবং শতাধিক জন আহত হয়। 22 তলা ওই ভবনের 8ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। অগ্নিকাণ্ডের পর আগুন যখন দ্রুত অন্য তলায় ছড়িয়ে পড়ে, তখন ভবনের ভেতরে আটকে পড়া অনেকে ভবনের কাচ ভেঙে ও রশি দিয়ে নামার চেষ্টা করেন। এ সময় কয়েকজন নিচে পড়ে মারা যান। আগুন নিয়ন্ত্রণে আনতে ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছিলেন সেই দিন। হেলিকপ্টার দিয়ে গুলশান বনানী লেক থেকে পানি সংগ্রহ করে ভবনে ছিটানো হয়েছিল। অগ্নিকাণ্ডের জন্য ভবনের অনুমোদন, নকশা ত্রুটি, অগ্নির নিরাপত্তাকে দায়ী করা হয়। ওই ঘটনায় নড়েচড়ে বসে সরকার। নগরীতে ঝুঁকিপূর্ণ বহুতল ভবনের তালিকা তৈরি করে রাজুক। কথা ছিল সেই তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে, ভেঙে ফেলা হবে নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা। কিন্তু অগ্নিকাণ্ডের কিছুদিন যেতে না যেতেই আবার থেমে যায় সব উদ্যোগ। এখন আর কেউ ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে কথা বলেন না। শেষ পর্যন্ত প্রকাশ হয়নি সেই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা। অভিযানও চালানো হয়নি নকশা বহির্ভূত কোনো ভবনের বিরুদ্ধেও। কি লাগে আল্লাহ জানে, এটা কি আগুন লাগে যায় না কি সমস্যা? এটা তো এখন আগুন লাগলো, এখন ভিড় ভাড় হয়ে গেল, কে আগে কার আগে কে আগুন নিবানোর জন্য ব্যস্ত থাকে। আমরা কিছুদিন হলে এই জায়গায় আগুন লাগছে, ভিড় ভাড় হয়েছে, তামাশা শেষ চলে যায়। 2021 সালের 27 জুন সন্ধ্যা 7:30টার দিকে মগবাজার ওয়ারলেস এলাকায় রাখিনীর নামে একটি ভবনের নিচতলায় বিস্ফোরণ হয়। আর ওই ঘটনায় 12 জনের মৃত্যু হয়, আহত হয় 2 শতাধিক ব্যক্তি। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে প্রত্যক্ষদর্শীরা বলছেন এমন বিকট আওয়াজ তারা আগে কখনো শোনেনি। ঘটনার প্রায় অনেক বছর পেরিয়ে গেলেও মামলার তদন্তে শেষ পরিণতি কী হয়েছিল তা শোনা যায়নি। তবে জানা গেছে ঘটনার পরপরই ভবনটির ভেতরে ত্রুটিপূর্ণ লাইন থেকে নির্গত গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল বলে বিস্ফোরক পরিদপ্তরের তদন্তে উঠে আসে। ঘটনার পরে তো কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ক্ষয়ক্ষতি হওয়ার পরে যখন সপ্তাহখানিক যায় তখন তো মানুষগুলো ভুলিয়ে যায়। বঙ্গবাজারে সাধারণত রোজা শুরুর প্রথম 10-15 দিনে বঙ্গবাজারে ভিড় থাকে সবচেয়ে বেশি। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরপরই মূলত ধস নামে ঐতিহ্যবাহী এই কাপড়ের বাজারে। দর্শক, অনুসন্ধানের উপসংহারে যাওয়ার আগে আবারও আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ বলেছিলাম রাজধানী ঢাকাকে কিভাবে অগ্নিচুল্লি করা হচ্ছে, আর তাই কথা না বাড়িয়ে চলুন আমরা যেতে চাই ঘটনার মূল গভীরে। পুরান ঢাকার নিমতলী, চুড়িহাট্টা ও বনানী এফআর টাওয়ারের পর এবার রাজধানীর অগ্নিকাণ্ডে ট্র্যাজেডির খাতে যুক্ত হল বেইলি রোড। হঠাৎ করেই রাজধানীর ব্যস্ততম এলাকা বেইলি রোডের 7তলা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তে আগুনের কুণ্ডলি পাকিয়ে ঊর্ধ্বমুখী হতে থাকে আগুন। শুরু হয় বাঁচার আকুতি ও চিৎকার। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভবনের নিচতলা থেকে 5ম তলা পর্যন্ত। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ, ধোঁয়ায় আচ্ছন্ন হয় চারপাশ। শুরু হয় মানুষের ছুটোছুটি। জীবন বাঁচাতে ঘরের জানালার কার্নিশ দিয়ে নিচে লাফিয়ে পড়ে মারা যায় বেশ কয়েকজন। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে পুড়ে মারা গেছে 46 জন। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা বলছেন অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে এ ধরনের শোকাহত ঘটনার জন্ম হয়েছে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলে উদ্ধার করা হয় একের পর এক মরদেহ। এত বড় ভবনে ছিল না বের হবার বিকল্প রাস্তা। এছাড়াও ছোট লিফট হয়ে আটকা পড়েন অনেকেই।
বেলি রোডের এই ঘটনায় আমরা গভীরভাবে আসলে শোকাহত। অনেক অনেক বিল্ডিংয়ে ফায়ার এক্সিট আছে। এই বিল্ডিংটা দ্রুত বানানো হয়েছে ব্যবসার উদ্দেশ্যে, বাণিজ্য উদ্দেশ্যে, যেখানে নিরাপত্তা আসলে দেওয়া হয়নি। আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলাতে হচ্ছে উপরের কর্তৃপক্ষে আরও ভালোভাবে তদারকি করা উচিত। ছেলের বউ 2 বাচ্চা নিয়ে আসছিল, তারা বাইর হইতে পারছে, কিন্তু বাচ্চা 2টাকে বাইর করছে, আর ছেলের বউটা বাইর হইতে পারেনি, সে মারা গেছে। কেন এরকম ঘটনা ঘটতেছে আর মারা যাচ্ছে কেন, এটা যদি আর একটু জোরালোভাবে ভূমিকা পালন করত, আমার মনে হয় অগ্নিকাণ্ড থেকে অনেক প্রাণ বেঁচে যেত। সবাই উপরে হুড়ো হুড়ো করে দৌড়াচ্ছিল, নামছিল, এই কারণে আগুনটা খুব তাড়াতাড়ি লেগে যায় এবং কিছু এক্সটিংগুইশার এনে কিন্তু এটাকে নিভানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তো ওইটা পর্যাপ্ত ছিল না। এই বিল্ডিংয়ের মালিক এবং হোটেল মালিক তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা উচিত, কারণ তাদের এত বড় একটা বিল্ডিং, তাদের অগ্নি নির্বাপক যন্ত্র, আগুন নিবানোর প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই তাদেরকে সবসময় রাখতে হবে এবং এই বিষয়ে সচেতন থাকতে হবে। এবং নিচে এসে দেখি এই যে সুমুক যে রেস্টুরেন্ট, এখান থেকে আগুন বের হচ্ছে। তখন আমি এটা ভিডিও করছি এবং আমি ওই যে এক্সটিংগুইশার আছে, এক্সটিংগুইশার নিয়ে আগুন নিভানোর চেষ্টা করছি। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এতজন মারা গেল, আমার মনে হয় যে সরকারের এখন একটু টনক নড়া উচিত। আর এখনও সেখানে পুলিশ পাহারায় রাখা হয়েছে জরাজীর্ণ ভবনটি। যে কোনো জায়গায় বাইয়া কোনো দুর্ঘটনা ঘটলে বা আগুন লাগলে বিভিন্ন ধরনের তদন্ত কমিটি হয়, কিন্তু পরে একটা সময় তদন্ত কমিটির কোনো ফল আমরা পাই না। আর অনেক ছোটখাটো অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটলেও সাময়িক কদিন আলোচনায় থাকার পর সবাই ভুলে যায় সবকিছু। সময় দাপটে চাপা পড়ে যায় আগুনে প্রাণ হারানো বা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্তনাদ। আগুন লাগানোর পর আগুন লাগছে 2 দিন পরে সবাই ভুলে যায়। এই যে আমরা যে কোটি কোটি টাকার সম্পদ, আমাদের সব কিছু গেছে গা, আমরা এখন রাস্তা ভিক্ষা করি, এই যে ফুটপাতে দৌড়ে বইয়া থাকে, পুলিশ আয় ধরে লইয়া জায়গা, আবার পয়সাও নেয়, আবার লাত্তিও মারে। এরপর কতটুকু টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা জানতে চাই আমরা। তাই চলুন দেখে আসা যাক কিভাবে চুপিসারে গ্যাস সিলিন্ডার স্থাপনার বাইরে লুকিয়ে রেখে পাইপ দিয়ে সংযোগ টেনে চালাচ্ছেন রেস্টুরেন্টগুলো। আর তাই এসব রেস্টুরেন্টে ঘটনার অন্তরের টিম প্রবেশ করতেই বাধার মুখে পড়তে হয় তাদের। চাইলেই যেতে পারে না, যে কেউ ঢুকতে পারে না। আমরা কি আপনাদের একটু মানে যেখানে রান্না হয় সেটা দেখতে পারবো না? অবশ্যই পারবেন, কিন্তু সেখানে ক্যামেরাটা অ্যালাউ নেই। আর যদি ক্যামেরা ইয়ে করতে হয় তাহলে পারমিশন নিতে হবে। ন্যাচারাল গ্যাস দিয়ে নাকি ন্যাচারাল গ্যাস দিয়ে? আমাদের সিলিন্ডারের কোনো সেকশন নেই, আমাদের সিলিন্ডার সেকশন হচ্ছে এটা এখন ইয়ার আন্ডারে আছে, আপনি মালিকের সাথে। রাজধানীর নিউ মার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে বিকেল 4:36 আগুনের ঘটনা ঘটে। আর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে পরিস্থিতি যখন এমন, তখন সার্বিক এসব বিষয় নিয়ে কি বলছেন অপরাধ বিশেষজ্ঞ? যে রেস্টুরেন্ট সংস্কৃতির আমরা বিরুদ্ধে না, কারণ এখন যেভাবে মানুষের জীবনযাত্রার সাথে রেস্টুরেন্ট একটি জায়গা করে নিতে পেরেছে, এটি খুব ভালো। কিন্তু আমার রেস্টুরেন্টগুলো যাতে আসলে নিরাপদ হয়, এখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার যেভাবে করা হচ্ছে সেটি তো আসলে নিরাপদ না। আবার রেস্টুরেন্টের যে আয়তন যতটুকু থাকে, সেখানে কোনো ধরনের এই ধরনের ভয়ঙ্কর অথবা বলা যেতে পারে জীবনযাত্রার ক্ষেত্রে হুমকিস্বরূপ কোনো পরিস্থিতি তৈরি হলে কিভাবে এই সেখানে যারা যাচ্ছেন তারা কিভাবে বের হবে, সেই ব্যবস্থাগুলো নেই। এর থেকেও এই ভয়াবহর সাথে আরও যেটি সবচেয়ে ভয়াবহ হিসাবে কাজ করছে, এই ধানমন্ডি এলাকায় কিংবা আমার বেইলি রোডে কোনো বিল্ডিংয়ের মানে একটা বিল্ডিংয়ের যতগুলো ফ্লোর আছে সবগুলো ফ্লোরেই এক বা একাধিক রেস্টুরেন্ট আছে। এটা কিভাবে হয়? আর এছাড়াও বস্তি থেকে শুরু করে সর্বত্রই হুটহাট করে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তা থেকে গেছে অধরাই। দর্শক, বরাবর মতো বিদায় নেওয়ার আগে একটি কথা বলি, পৃথিবীতে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না। যারা ব্যবসা বাণিজ্যের খাতিরে রাজধানীকে অগ্নিচুল্লি বানিয়ে অসংখ্য মায়ের বুক খালি করছেন, তারা কি একটু সতর্ক হবেন? না হলে তাদেরকে আইনের আওতায় আসতে হতে পারে। দর্শক, এই ছিল আজকে আমাদের অনুসন্ধানমূলক আয়োজনের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধান নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। আল্লাহ হাফেজ।